বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টরস অন কল করোনা সতর্কতা। আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে একটা মাইলস্টোন হয়ে থাকবে, এই কারণে বললাম, কারণ আজকেই সংবাদপত্রে আমরা পেয়ে গেছি যে তৃতীয় ঢেউ পুজোর আগে আসছে। তাহলে আপনি করবেনটা কি, কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? আমাদের সঙ্গে রয়েছেন ইএনটি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জন সৌমেন বিশ্বাস। ডক্টর সৌমেন বিশ্বাসকে আমি স্বাগত জানাবো। একটু আগে ডক্টর বিশ্বাসের সাথে কথা বলছিলাম, ডক্টর বিশ্বাস আমাকে জিজ্ঞেস করলেন আপনার হয়নি, আমি বললাম না, আমার এখনও পর্যন্ত হয়নি। কোভিড ফার্স্ট ঢেউ, কোভিড সেকেন্ড ঢেউ আমি কাটিয়ে ফেলেছি। আমি বললাম যে এবারে মনে হচ্ছে থার্ড ঢেউ তো বলেছে যে যাদের হয়নি তাদের হবে, তো এবারে হয়তো চান্স রয়েছে। তবে আমি চেষ্টা করব ঠিক যেভাবে গত দুটো ঢেউ আমি কাটাতে পেরেছি সেই প্রসিডিওরটা যদি আমি মেনটেন করি, আই থিঙ্ক এবারেও বলতে পারবো যে না, আমার হবে না। তো তৃতীয় ঢেউ আসতে চলেছে পুজোর আগে, এটা কেন বলা হচ্ছে, সম্ভাব্য কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা দেখতে গেলে গ্লোবালি আমরা কিছু দেশের, যেমন কানাডা, আপনার চায়না, ইংল্যান্ড, এদের থেকে আমরা 2-3 মাস পিছিয়ে আছি ওয়েবের বিচারে। তো দেখা যাচ্ছে ওদের কাছে যখন ফার্স্ট ওয়েভ এলো তখন আমাদের দেশে তখন ঢোকেনি, দেখা গেল 2-3 মাস পরে আমাদের দেশে ওয়েবটা ঢুকলো। সেকেন্ড ওয়েবটাও তাই দেখা গেল যে 2-3 মাস মোটামুটি পিছিয়ে আমরা ঢুকলাম। এখনই আপনারা জানেন আগের দিনই রেকর্ডেড হয়েছে ইংল্যান্ডে 11,000 কেস একটা সিঙ্গেল দিনে, একটা সিঙ্গেল ডেতে। তো এইটা ইন্ডিকেটার যে আমাদের দেশের থার্ড ওয়েভ আসাটা অবশ্যম্ভাবী, কারণ আমরা ওদের থেকে 2-3 মাস মোটামুটি পিছিয়েই থাকি। তো আমরা ওই ট্রেন্ড যদি ফলো করি তাহলে আমাদের এখানে আসতে চলেছে। আর একটা দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন রাজ্য এই মুহূর্তে লকডাউনটা অনেকটা শিথিল করে ফেলেছে, এটাও কিন্তু একটা কারণ হতে পারে। আমি আজকেই ফোনে একজনকে জিজ্ঞেস করলাম, হায়দ্রাবাদ থেকে একটি ফোন এসেছিল অন্য একটি অনুষ্ঠানে, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ওখানে কোভিডের কি সিচুয়েশন, বলে আজকে লকডাউন উঠে যাচ্ছে ফাইনালি। তো আমাদের বাংলাতেও লকডাউন, আসল কথা কি ডক্টর বিশ্বাস, লকডাউনটা না উঠালেও মুশকিল সরকারের পক্ষে, কেননা ধরুন আজকে কিছু মানুষ যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের অফিসে মাইনেটা চলে আসছে অ্যাকাউন্টে, যারা ব্যবসা করছেন কি কোনো না কোনোভাবে হয়তো কিছুটা পুঁজি রয়েছে, কিন্তু একদম দিন আনা দিন খাওয়া যে সব বাড়িগুলি রয়েছে, বিশেষ করে কারুর চায়ের দোকান রয়েছে, কারুর ধরুন বাজারে কোনো একটা বইয়ের দোকান রয়েছে, কিংবা হয়তো যে লোকের বাড়িতে কাজ করে খায়, এই রকম মানুষজনের কিন্তু বেঁচে থাকার একটা লড়াই চলছে, কেননা তাদের অর্থনীতিটা স্তব্ধ হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থানটা। তো তাদের জন্য সরকারকে হয়তো কোনো না কোনোভাবে খুলতে হবে। কিন্তু আমরা যারা
শিক্ষিত সচেতন মানুষ আমরা কিন্তু পারি এটাকে মেনটেন করতে। মল খোলা রয়েছে, যার প্রয়োজন সে মলে গিয়ে কেনাকাটা করবে, কিন্তু যার প্রয়োজন নেই শুধু ঘুরতে যাওয়ার জন্য মলে যাব না, এক কাপ কফি খেয়ে আসি বলে ক্যাফেটেরিয়াতে গিয়ে বসবো না। যদি আমরা এটা করতে পারি তাহলে তো আমরা আটকাতে পারি। খুব ভালো বলেছেন, একদমই তাই। কারণ আমরা আননেসেসারি অ্যাক্টিভিটি যেগুলো লকডাউন খুলে গেল, যেগুলো করতে না করলেও চলে, সেগুলো আমরা অবশ্যই বর্জন করব। আর আমরা তো অবশ্যই মনে রাখবো যে মাস্ক, স্যানিটাইজেশন আর দূরত্ব, এই তিনটে জিনিস তো আমরা মেনটেন করব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ওটা আমাদের মানতেই হবে, মেনে চলতে হবে একদম। এবং মাস্ক পরার ক্ষেত্রে আমার মনে হয় দেখুন ফার্স্ট ওয়েভে আমরা কি বললাম, একটা মাস্কই পরছিলাম, N95 পরি বা সার্জিক্যাল পরি, যে কোনো একটা মাস্ক কিংবা কাপড়ের মাস্ক পরছিলাম, কিন্তু সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে বলা হলো ডাবল মাস্ক নেসেসারি। নিশ্চয়ই থার্ড ওয়েভে 3টে মাস্ক পরতে বলা হবে না, কারণ তাহলে তো মানুষ নিঃশ্বাসই নিতে পারবে না, বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। 3টে মাস্ক না হোক, আমরা মাস্কটা নাক আর মুখটা ঢাকে এমনভাবে মাস্কটা যেন পরি। একদম, মানে ধরুন আমি সেকেন্ড ওয়েভে যে ডক্টর বিশ্বাস মাস্ক পরে আছেন, আমি মাস্ক না পরেও পাশে বসে প্রোগ্রাম করছি, মেবি থার্ড ওয়েভে হয়তো দেখা গেল দুজনকেই মাস্ক পরে প্রোগ্রাম করতে হচ্ছে, তখন সেরকম ভিরুলেন্ট এলে তো আমাদের করতেই হবে। কি হতে পারে, আপনাদের আশঙ্কাটা কোথায় রয়েছে, কি কি হতে পারে থার্ড ওয়েভে? পুরোটাই তো স্পেকুলেশন যে এইটা সম্ভব, ওটা সম্ভব, কিন্তু ঘটনা হচ্ছে থার্ড ওয়েভটা আগে সেকেন্ড ওয়েভের থেকে খারাপ হবে কি ভালো হবে সেটা আমাদের নিজেদের লাইফস্টাইলের উপর নির্ভর করে। আমরা যদি বেসিক জিনিসগুলো ফলো করি, যেগুলো আমরা বারবার বলছি, সমস্ত ডাক্তারবাবুরা বলছে যে আপনি মাস্ক পরুন, আপনি হ্যান্ড স্যানিটাইজ করুন ফ্রিকোয়েন্টলি, আপনি দূরত্ববিধি বজায় রাখুন, আপনি অযথা বাড়ির বাইরে বেরোবেন না, গ্যাদারিং করবেন না, তাহলে এইগুলো আমরা যদি মেনটেন করি, আর ভ্যাকসিনেশন যেটা আমাদের সেকেন্ড ওয়েভের সময় অতটা, আমি এটাই প্রশ্ন করতে যাচ্ছিলাম যে ফার্স্ট ওয়েভে ভ্যাকসিন ছিলই না, সেকেন্ড ওয়েভের প্রথম ফেজেও ভ্যাকসিনেশন থাকলেও আমরা নিয়েছিলাম না। ধরুন আপনারা যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে ভ্যাকসিন কমপ্লিট করে ফেলেছেন, তখন কিন্তু অ্যাভেলেবেল ছিল আম জনতার জন্য, বাট উই আর নট ইন্টারেস্টেড টু টেক ভ্যাকসিন। তো যার ফলে কি হয়েছিল, সেকেন্ড ওয়েভটা প্রথম থেকে মারাত্মকভাবে মরক তৈরি করলো, কিন্তু তারপরে মাঝামাঝি সময় আমরা ভ্যাকসিন নিতে উৎসাহী হলাম, মোটামুটি এখন ভ্যাকসিন প্রসিডিওর চলছে। তাহলে যেহেতু ফার্স্ট ওয়েভে ভ্যাকসিন আমরা নিইনি বলে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যুও হয়েছে, সেকেন্ড ওয়েভেও তাই হয়েছে। আমরা কি এখানে খানিকটা আশাবাদী, মানে বলা যেতে পারে একটু ক্রস ফিঙ্গার করে যে না, আমরা থার্ড ওয়েভে যেহেতু ভ্যাকসিনেশন প্রসেসটা চলছে, হয়তো অধিকাংশ মানুষের ভ্যাকসিন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হয়তো ফ্যাটাল কেসটা কম হবে? হ্যাঁ, এটা তো একটা ডেফিনেটলি এটা আমরা আশা করতেই পারি। তার কারণ হচ্ছে যেহেতু আগেরবার আমরা একটু শিথিল হয়ে পড়েছিলাম, বিভিন্ন কারণে হোক, কুম্ভ মেলায় হোক, হোলি হোক, বিভিন্ন রকমের পলিটিক্যাল গ্যাদারিং হোক, ইলেকশন হোক, বিভিন্নভাবেই মানুষজন কোভিড বিধি মানতে পারেনি। তো এরকম সিচুয়েশনে আমাদের অনেক বেশিভাবে আমরা এফেক্টেড হয়েছি, আমাদের দেশে মিউট্যান্ট ভাইরাসে ছড়াতে পেরেছে। কিন্তু থার্ড ওয়েভের আগে আমরা কোথাও না কোথাও আমরা একটু কিন্তু সেকেন্ড ওয়েভের থেকে ভালো পজিশনে আছি। আমাদের দেশে এখন ভ্যাকসিনেশন ড্রাইভটা আরও বাড়তে চলেছে, আর দ্বিতীয়ত মানুষজনও সেকেন্ড ওয়েভ থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়েছে তারা, এবং সামনের দিনগুলোতে অনেক বেশি সচেতন থাকবে বলে আমার মনে হয়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কোচবিহার থেকে নারায়ণ চন্দ্র বণিক বলছি। হ্যাঁ বলুন, প্রশ্ন কি? হ্যাঁ, আমার স্ত্রী সুচরিতা বণিক, বয়স 51 বছর। হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ, স্ত্রীর বয়স 51 বছর, উনি মায়োপ্যাথি এবং মাসকুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত। হ্যাঁ, মায়োপ্যাথি এবং মাসকুলার ডিস্ট্রফি আছে ওনার। এখন বিষয়টা হচ্ছে একটু পরামর্শ চাচ্ছি, উনি কি করোনার যে ভ্যাকসিন, হ্যাঁ, সে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন, সেটা কি নিতে পারেছে? উনি কি এখন অ্যাক্টিভ চিকিৎসার মধ্যে আছেন? হ্যাঁ, চিকিৎসার মধ্যেই আছে। উনি ব্লাড থিনার ছাড়া এমনি কোনো স্টেরয়েড যদি কিছু নিতে হয় কি ওনাকে? না, এমনি থেরাপি বলতে কি, সে ওই আপনার এক্সারসাইজ করা হয়, আর ওই যে কিছু মেডিসিন চলে, ওই ক্যালসিয়াম এবং নার্ভের, আর সেই সঙ্গে ওই যে এমনি একটু যে পোলার প্রবলেম আছে, পা ফুলে যায়, সেগুলোর ওষুধ চলে। কোনো অসুবিধা নেই, আপনার ওয়াইফ নিতেই পারে, কোনো অসুবিধা নেই, কোনো কন্ট্রাইন্ডিকেশন আমি দেখছি না নেওয়ার জন্য। ভ্যাকসিন আপনি নিন।
আচ্ছা, আমরা এবার ভ্যাকসিনেশন নিয়ে একটু কথা বলি। যে ভ্যাকসিনের ডোজের ক্ষেত্রে আপনি আগের দিন একটা ক্লিয়ার করে গেছিলেন, তারপরেও যদি আরেকটু ক্লিয়ার করে দেন, মানে দুটো ডোজ, মানে ফার্স্ট ভ্যাকসিন, ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ মিলিয়ে কতটা? হ্যাঁ, এটা নিয়ে আগের দিন একটু আমার মনে হয় আমাকে একটু মিস আন্ডারস্ট্যান্ড করা হয়েছে। আমি কিন্তু বলেছিলাম টোটাল ডোজ ডাবল ডোজ। হ্যাঁ, কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের টোটাল ডোজ হচ্ছে 1 ml। ইন্ডিভিজুয়ালি আপনারা যখন যাবেন গিয়ে ভ্যাকসিন নেবেন, সেই ভ্যাকসিনের ডোজটা কিন্তু 0.5 ml হবে এবং দুটো ডোজ মিলালে 0.1 ml হয়। এই 0.5 ml ডোজটা কিন্তু আপনার আগের থেকেই ডিটারমিন করা থাকে এবং এটা আপনার ইন্ট্রামাসকুলারলি ডেল্টয়েড রিজনেই দেওয়া হবে এবং এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমি একটু বলতে চাই যে কেউ আগের দিন কেউ প্রশ্ন করেছিলেন যে আমাকে একটু কম দেওয়া হচ্ছে, আমার সাসপেক্টেড আদেও দেওয়া হচ্ছে কিনা এবং দিলেও আমাকে এক্স্যাক্ট ডোজে দেওয়া হচ্ছে কিনা। এই জিনিসটাতে একটু আমিও ওনার কথা শুনে আমিও একটু ভেবে দেখলাম, যেটা আমারও নিজে একটু জানা দরকার। যেটা আমি দেখলাম সেটা হচ্ছে, দেখুন, একটা ভ্যাকসিন দেওয়ার সময় তিনটে জিনিস আমাদের দেখতে হয়, যে কতটা ফ্রি ডোজ, মানে একটা ভাইলে 10 ml 5 ml থাকতে পারে, 10 ml থাকতে পারে। কোভ্যাক্সিনের ক্ষেত্রেও কোভিশিল্ডের ক্ষেত্রেও যেটা 5 ml থাকে সেটা হচ্ছে তথাকথিত 10টা লোককে দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, আর যেটা আপনার 10 ml থাকে সেটাতে আমরা তথাকথিত 20টা লোককে দিতে পারবো। 0.5 ml এর বিচারে যদি আমরা এগোই, এবার প্রত্যেকটা ভাইলেই দরকারের থেকে একটু বেশি দেওয়া থাকে, ঠিক আছে? এইটা ডিটারমাইন্ড অলরেডি করাই থাকে হুয়ের থেকে, যে প্রত্যেকটা কোম্পানি কতটা এক্সট্রা ডোজ ওতে দিতে পারে। নর্মালি 24 to 30% এক্সট্রা ভাইলে, প্রত্যেকটা ভাইলে এক্সট্রা ডোজ থাকতে পারে। এটা দেওয়া হয় কেননা, এক হচ্ছে ভাইলে ডেড স্পেস থাকে, প্রত্যেকটা ইঞ্জেকশনের ডেড স্পেস থাকে। ডেড স্পেসটা কি? যে ভ্যাকসিন, যে ইঞ্জেকশনের যে বডিটা এবং যার পিস্টনটা, এই দুটোর মধ্যে ভ্যাকসিন দেওয়ার পরে কতটুকু ভ্যাকসিনের ডোজ অ্যামাউন্ট রয়ে গেল, এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে একটা ইঞ্জেকশন নেওয়ার পর সেটাকে এয়ার ফ্রি করার জন্য কিছুটা ডোজ বাইরে ফেলতে হয়, স্পিল আউট করতে হয়, সেইটা। এই দুটোকে কম্বাইন করে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারারই একটা ভাইলে অ্যাডিশনাল কিছু ডোজ থাকে। মানে যদি সেটা 10 ml থাকে, আপনি এটা ভাবেন ওই ভাইলে 10 ml আছে, হয়তো ওই ভাইলে 11 to 12 ml আছে। সেটা এই কারণেই দেওয়া হয় যাতে এই প্লাস মাইনাসগুলো করতে পারে একটা হেলথ ওয়ার্কার। অতএব আমরা যখন নিতে যাচ্ছি, আমরা এটা ভাববো না যে আমাদের কম ডোজ দেওয়া হচ্ছে, মোটামুটি ঠিক ডোজই দেওয়া হয়। আর ওটার থেকে যদি কিছু রয়েও যায়, সেটা কিন্তু ম্যানুফ্যাকচারার ইচ্ছে করেই দিয়েছে যাতে ওই নষ্টটা না হয়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আচ্ছা, আমি বড়নগর থেকে দেবব্রত দাস কথা বলছি। বলুন। আচ্ছা, আমি একটু জানতে চাইছিলাম ডাক্তারবাবুর কাছে যে আসলে আমার বাবা এক হার্টের পেশেন্ট, ওনার 2014-এ অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। তা উনি কি, মানে ওনার এখন ওই হার্ট সংক্রান্ত বা প্রেশার সংক্রান্ত যে মেডিসিনগুলো, যেমন হচ্ছে অ্যাটোকর 40, তারপর ডিপ্লার টিভিটাইন, মানে অ্যাসপিরিন আর অ্যাটোভাস্ট্যাটিন জাতীয় ওষুধ, আর সুগারও আছে ওনার, ডায়াবেটিসের ওষুধ আর ইনসুলিন নেন। তা এই সমস্ত ওষুধ হচ্ছে, তা উনি কি ভ্যাকসিন নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। কেন এটা তো আমরা মোটামুটি রোজই বলছি যে যদি কোনো হার্ট সংক্রান্ত রোগ থাকে, তার জন্য যদি সেই ব্যক্তিকে ব্লাড থিনার এবং অ্যান্টি কোলেস্ট্রল ড্রাগ নিতে হয়, সেটা কিন্তু কখনোই কন্ট্রাইন্ডিকেশন নয় ভ্যাকসিনের, বরঞ্চ এরাই হচ্ছে হাইয়েস্ট ইন্টারেস্টিং পিপল যাদের ভ্যাকসিনটা দরকার, এদেরই কিন্তু ভ্যাকসিনটা মূলত বেশি দরকার, কারণ এরাই কিন্তু হাই রিস্ক গ্রুপ। আপনি অবশ্যই আপনার বাবাকে ভ্যাকসিন দেবেন। ভ্যাকসিনেশন প্রসিডিওরটা আমাদের শরীরে কিভাবে কাজ করে, মানে কতদিন পরে এর এফিকেসি তৈরি হয়? এটা অনেকের প্রশ্ন, যে ফার্স্ট ডোজ নিলেই কি আমার মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, নাকি সেকেন্ড ডোজ নিলে? অনেকেই ভাবছেন আমার তো ডাবল ডোজ হয়ে গেছে, তাহলে তো আমার আর করোনা হবে না। এই যে নানা রকমের একটা মিথ চলছে, আমার মনে হয় আমাদের অনুষ্ঠান থেকে সেটাকে ভেঙে দেওয়া দরকার। তার কারণ তৃতীয় ঢেউ আসতে চলেছে, তার আগে যদি এই মিথগুলোকে না ভাঙি, আমরা কিন্তু আক্রান্তের হারটাকে কমাতে পারবো না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মামুনি ভট্টাচার্য বলছি। নমস্কার দিদিভাই, ডাক্তারবাবুকে নমস্কার।
আরেকবার নামটা শুনি, আরেকবার নামটা। আমি মামুনি ভট্টাচার্য বলছি, কেষ্টপুর থেকে। হ্যাঁ বলো। বলছি আমার হাজবেন্ড হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছিল 4 বছর আগে। হ্যাঁ, তা বুকে স্টেন লাগানো আছে, যেটা আর কি অপারেশন করা হয়েছিল। তা ওনার ভ্যাকসিন আমরা এখনো নেওয়া হয়নি। ওনার কোনো অসুবিধা হবে নাকি নিলে আমরা সেটাও এখনো জানি না। কোনো ডাক্তারের সাথেও আমাদের এখন মানে যে ডাক্তারকে আমরা দেখাই তার সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না, মানে তার চেম্বারে যেতে পারছি না, এই পরিস্থিতির জন্য একটু দূরে সেটা। মানে কোনো কিছু জানতে পারছি না যে নেওয়া চলবে কি না, কোনো মানে প্রবলেম হবে কিনা, তার জন্য আমি ফোনটা করেছি আর কি। ওনার বয়স কত? 50। 50। আচ্ছা, উনি এখন কেমন আছেন? উনি এখন স্টেবল আছেন, বাড়িতে আছেন তো? হ্যাঁ, বাড়িতেই থাকে, বাড়ি থেকে বেরোয় না, ভালোই আছে। ওষুধপত্র যেগুলো চলছে সেগুলো মানে যেগুলো ডাক্তারবাবু বলে দিচ্ছে সেই ওষুধ ভালো আছে, মোটামুটি সুস্থ আছে উনি। তাহলে আপনাকে আমি একটাই কথা বলতে চাই, আপনি এতদিন কেন ওয়েট করেছেন আমি জানি না। 50 বছর বয়স, আগে একবার হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, আপনার হাজব্যান্ডকে তো সবার আগে দেওয়া দরকার। আপনি তাড়াতাড়ি গিয়ে ইমিডিয়েটলি ভ্যাকসিন দিন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনার হাজব্যান্ডের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই ভ্যাকসিন নেওয়ার, ইনফ্যাক্ট আপনার হাজব্যান্ড কিন্তু হাই রিস্ক গ্রুপ, আপনি ইমিডিয়েটলি ভ্যাকসিন নিন। আমরা কিন্তু এই অনুষ্ঠান থেকে বারবার বলেছি যে ভ্যাকসিনেশন সকলের জন্য, মানে আমি নিতে পারবো কিনা এই প্রশ্নটা এখন আর এটা মানে এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। তার কারণ যারা খুব সমস্যায়, যে তাদের মানে বলতে পারেন যে মৃগী রোগ আছে, এরকম মানুষ, তাই তো? আমি একবার ক্লিয়ার করে দিই, কারণ তার আগে কি একজন বন্ধুকে একটু নিয়ে নেব? নিশ্চয়ই। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে আমি 2020 সেপ্টেম্বর মাসে আমার কোভিড হয়ে গেছিল। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলগড়িয়া থেকে বলছি, সঠিকভাবে বলুন এবারে। আমি 2020 সেপ্টেম্বরে আমার কোভিড হয়েছিল। তারপরে সেইটা ভালো হয়ে আমি বাড়ি এসেছিলাম, সাগর দত্ত হাসপাতাল থেকে আমি বাড়ি এসেছিলাম। তা এখন কি আমাকে এটা নিতে হবে তো, কোভিডের ইঞ্জেকশন, টিকা? হ্যালো ডাক্তারবাবু, হ্যালো। হ্যাঁ, আপনি এখন 2020 পরে আপনার 2020 সেপ্টেম্বর, মানে আপনি এর মধ্যে কি আর কোনো রোগ হয়েছিল? কোনো না, রোগ হয়নি, না রোগ হয়নি। আমি যখন আমি কোভিড থেকে হয়ে এলাম তখন আমার পেটটা ইনফেকশনের ইউরিয়া পেটটা মানে হয়ে গেছে, ইনফেকশন হয়েছিল। তার ওষুধ খেয়েছিলাম অনেক টাকার, খেয়ে তারপরে এখন ভালো আছি। আমার এমনি থাইরয়েডের ওষুধ খাই একটা করে 100-এ। হ্যালো, আপনার কি আগে কোনো ভ্যাকসিন নিতে গিয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল? না, ভ্যাকসিন নিইনি, আমার এমনি আপনি হয়েছিল কোভিড। না, আপনার আমরা তো বড় হলে বয়স্ক লোকেরা তো অন্যান্য ভ্যাকসিন না, হেপাটাইটিস এ, র্যাবিস বা ইনফ্লুয়েঞ্জা, এরকম অনেক ভ্যাকসিন নিতে হতে পারে। তা আপনার কি কোনো ভ্যাকসিন এর মধ্যে নিয়েছিল এবং তাতে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, এরকম কিছু ছিল কি? না মনে হয় না, আছেন কি? যদি না থাকে আপনি ইমিডিয়েটলি ভ্যাকসিন নিয়ে নিন, ঠিক আছে? আপনি ভ্যাকসিন নিয়ে নিন। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, এবার আমি যেটা বলতে চাইছিলাম, এই ভ্যাকসিন নিয়ে যে হেজিটেন্সি, দুটো জিনিস বলতে চাই। এক হচ্ছে ভ্যাকসিন এখন কন্ট্রাইন্ডিকেশন বলতে ভ্যাকসিনের যে কম্পোনেন্টগুলো তার থেকে যদি আগে যদি আপনি কোনোদিন ভ্যাকসিন নিয়েছেন এবং তাতে আপনার সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, মানে যে অ্যালার্জির জন্য আপনাকে হসপিটাল ভর্তি হতে হয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল, আপনার সারা গায়ে চাকা চাকা দাগ হয়ে গেছিলো, আপনার আরও অনেক রকমের সিমটম এসেছিল, এরকম যদি আপনার কোনো সময় হয়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন বলি, এইরকম যদি জিনিস না থাকে, অথবা আপনি ইমিডিয়েটলি কোনো জ্বর থেকে উঠেছেন যার জন্য আপনি হসপিটালে ভর্তি ছিলেন, এইরকম পেশেন্ট ছাড়া প্রায় সবাই কিন্তু ভ্যাকসিন নিতে পারে। এবং দ্বিতীয় কেসে যেটা আমি বললাম, তারাও ভ্যাকসিন নিতে পারে, কিন্তু তাদেরকে আপনাকে 28 দিন ওয়েট করতে হবে। আচ্ছা, এইবারে আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আচ্ছা নমস্কার, আমি তপন দাস। একটু আওয়াজটা না বাড়বে। হ্যাঁ, আমি তপন দাস বলছিলাম, রামবাজার থেকে। বলুন তপন বাবু।
হ্যাঁ, বলছি আমার 6 বছর আগে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। তা আমি একটু জানতে চাইছিলাম ডাক্তারবাবুর কাছে যে আমি যে হার্টের মেডিসিনগুলো খাচ্ছি সেই মেডিসিনগুলো কি ভ্যাকসিন নেওয়ার আগে বা পরে চলবে? মানে কোনো রকম বন্ধ করার ব্যাপার আছে, না কন্টিনিউ যেরকম চলছে সেরকমই অবস্থাতেই আমি নিতে পারবো, ভ্যাকসিন নিতে পারবো? মানে ভ্যাকসিন নেওয়ার 7 দিন আগে ওষুধটা বন্ধ করবেন বা ভ্যাকসিন নেওয়ার পরে কিছুদিন ওষুধ খেতে পারবেন না, এরকম ব্যাপারটা জানতে চাইছে। হ্যাঁ, কন্টিনিউ রাখতে পারবো। এটার তো পরিষ্কার গাইডলাইন আছেই। হার্টের কোনো রোগ যদি আপনি ইকোস্প্রিন খান বা অ্যাটোরভাস্টাটিন খান, এইগুলো আপনি ভ্যাকসিন নেওয়ার দিনও খাবেন, ভ্যাকসিন নেওয়ার পরেও খাবেন। ভ্যাকসিন নেওয়ার জন্য এই ওষুধগুলো বন্ধ করার কোনো প্রয়োজন নেই। শুধু স্টেরয়েড বা ক্লোরোকুইন এই ধরনের ওষুধ যদি আপনি নিতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে নিজের ডাক্তার যিনি দিচ্ছেন সেই ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়েই আপনাকে ভ্যাকসিন নিতে হবে। তাছাড়া আপনি যে ওষুধগুলো খান হার্টের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পরে, সেই ওষুধগুলোর জন্য আমার মনে হয় না আপনার ভ্যাকসিন নেওয়ার আটকাবে। আপনি ভ্যাকসিন নিয়ে নিন। আমাদের সঙ্গে আরও একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি রেখা মিত্র বলছি, এয়ারপোর্ট মাইকেল নগর। আচ্ছা, বলুন, কথা বলুন। বলুন। বলছি হ্যালো। হুম, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি ভ্যাকসিনের প্রথম ডোজটা নিয়েছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, প্রথম ডোজ কবে হ্যাঁ। নিয়েছেন? হ্যাঁ বলছি ভ্যাকসিনের প্রথম ডোজটা নিয়েছি। হ্যাঁ, সেটা কতদিন আগে নিয়েছেন? হ্যাঁ নিয়েছি, এই তো 6 তারিখে নিয়েছি, 6 6 জুন। 12ই জুন। বলুন। এই যে 6 জুন। 6ই জুন, 6 জুন নিয়েছেন। হুম। হ্যাঁ, তা আমি কি, আমার তো মাঝে মাঝে ব্লাড টেস্ট করতে হয়, হ্যাঁ, কেন থাইরয়েড আছে, কোলেস্টেরল আছে, তাহলে আমি কি এই ভ্যাকসিন নিয়েছি যে আমি কি ব্লাড টেস্ট করতে পারবো? ব্লাড টেস্ট করার সময়? হ্যাঁ, কেন পারবেন না? আপনি ব্লাড টেস্টটা তো আপনার ভ্যাকসিনের সাথে কিছু আটকায় না। আপনি ব্লাড টেস্ট করুন। আপনার আশা করি এই যে কটা কারণ বললেন ব্লাড টেস্ট করার, কোনোটাই এতে প্রভাব ফেলবে না। আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম ডক্টর বিশ্বাস, যে এই যে মিথটাকে ভাঙা দরকার তৃতীয় ঢেউয়ের আগে, এই যে আমার ডাবল ভ্যাকসিন হয়ে গেল, আমি খুব প্রোটেক্ট রইলাম, কিংবা মাস্ক পরাটা কমিয়ে দিলাম, আরো অনেক রকম, বা ভ্যাকসিন আমার শরীরে কিভাবে অ্যান্টিবডি, আমার ফার্স্ট ডোজ হয়েছে, আমার কিভাবে অ্যান্টিবডি তৈরি করবে, এই মিথটাকে একটু ভাঙার দরকার আছে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপনাদের সবাইকে এটা মনে রাখতে হবে, আমাদের হাতে ব্রহ্মাস্ত্র কিন্তু ভ্যাকসিন। আমাদের থার্ড ওয়েভকে যদি প্রতিহত করতে হয়, এর একমাত্র অস্ত্র হচ্ছে ভ্যাকসিন। তার সাথে তো আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করবই, কিন্তু ভ্যাকসিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যেসব দেশগুলো থার্ড ওয়েভটাকে সাকসেসফুলি আটকাতে পেরেছে, তাদের সবারই ভ্যাকসিনেশন ড্রাইভ কিন্তু খুব ভালো। তার মধ্যে কানাডা এবং ইসরায়েল সবচেয়ে ভালো উদাহরণ। এরা প্রায় নিজেদের বেশিরভাগ জনগণকেই কিন্তু ভ্যাকসিনেশন দিয়ে ফেলেছে, এবং এদের দেশে থার্ড ওয়েভ প্রায় নেগলিজিবল বললেই চলে। এবার এই ভ্যাকসিন হেজিটেন্সিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই রিলেটেড আমি একটা স্টাডি বলতে চাই। এই জুন মাসেই এসেছে, সিএমসি ভেলোর এই স্টাডিটা করেছে, এবং আমার মতে এটা ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক স্টাডি তো কিছু হয়, তার মধ্যে কিছু স্টাডি থাকে যেগুলো ল্যান্ডমার্ক স্টাডি, যেগুলো কিন্তু সুদূর প্রসারী এফেক্ট ফেলে। এই সিএমসি ভেলোর যে টেস্টটা, এটা 8,991টা লোকের উপর করা হয়েছে। কারা এরা? সবাই ছিল হেলথ কেয়ার ওয়ার্কার, যাদেরকে এরা ফলো আপ করেছিল জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। এই পুরো টাইমে এই পেশেন্টগুলো, এই ভলেন্টিয়ারগুলোকে ফলো আপ করা হয়েছিল। এরা হচ্ছে বেসিক্যালি হেলথ কেয়ার ওয়ার্কার যারা সিএমসি ফেলোরে কাজ করে। সাবজেক্টের ভলিউম কিন্তু কম নয়, 8,991, এটা হিউজ ভলিউম। এতদিন ধরে আমরা যে কটা স্টাডি করে পেয়েছি, সব কটা স্টাডি ছিল হচ্ছে বিদেশের, ল্যান্ডসেট বলছি বা ইউকে বলছি, ইউএসএ বলছি, কিন্তু এই স্টাডিটা আমাদের দেশে আমাদেরই লোকেদের উপর করা হয়েছে, এবং স্টাডিতে পরিষ্কারভাবে পাওয়া গেছে যে যেসব হেলথ কেয়ার ওয়ার্কার না আপনার 2টো ডোজ ভ্যাকসিন নিয়েছে, তাদের মধ্যে 93% লোকই কিন্তু আইসিইউ অ্যাডমিশন অ্যাভয়েড করতে পেরেছে, এবং 77% লোকই কিন্তু হসপিটালাইজেশন অ্যাভয়েড করতে পেরেছে। মানে মারাত্মক রেশিও। এই রেশিওর আর অভাবনীয় ব্যাপার এটাই যে এদের মধ্যে কারোর মৃত্যু হয়নি, এবং মোটে 2 জন, এতগুলো পেশেন্টের, এতগুলো হেলথ কেয়ার ওয়ার্কার মধ্যে 2 জন সিসিইউতে ভর্তি হয়েছিল, এবং তারাও কিন্তু রিকভার করে গেছে।
তারপরে ফ্যাটাল কেসটা ভ্যাকসিনেশন হলে ফ্যাটাল কেসটা থাকবে না, কিন্তু অনেক কম। হওয়ার চান্স তো থাকে, হওয়ার চান্স থাকে, মানে ভ্যাকসিনের পরেও হওয়ার চান্স হওয়ার চান্স থাকে, কিন্তু সেটা সিভিয়ারিটিটা অনেক কম হয়। ব্রেক থ্রু ইনফেকশনে দুটো স্টাডি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি করেছিল, তাতে পরিষ্কার করে দেখাচ্ছে ব্রেক থ্রু ইনফেকশন দুটো ডোজ নেওয়ার পরে হচ্ছে গিয়ে 4% এবং একটা ডোজ নেওয়ার পরে হচ্ছে গিয়ে 5%। অতএব এটা দেখে আমরা বুঝতেই পারছি ব্রেক থ্রু ইনফেকশনের চান্সও কিন্তু অনেক কম। অতএব আপনারা কিন্তু ভ্যাকসিন নেবেন। ভ্যাকসিনটা আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র এই থার্ড ওয়েভকে প্রতিহত করার জন্য। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি পম্পা পোদ্দার বাটানগর থেকে বলছি। বাটানগর থেকে পম্পা, বলুন। হ্যাঁ বলছি যে আমি বলছি কি যে আমাদের করোনা কিছুদিন হলো হয়ে গেছে। কিছুদিন মানে কতদিন? আমাদের এই করোনা থেকে উঠেছি আমরা 20 দিন হলো। মানে বাড়ি তো শুধু আমরা- সবাই? বাড়ি শুধু সবাই না, আমি আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি। আমার শাশুড়ি এখনো ভেন্টিলেশনে আছেন। আচ্ছা, আপনারা হোম আইসোলেশনে ছিলেন? হ্যাঁ আমরা বাড়িতেই ছিলাম। বলুন, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে শুনতে পাচ্ছি যাদের করোনা হয়ে যাচ্ছে তারা নাকি করোনা থেকে অনেকটা মানে ভ্যাকসিনের থেকেও বেশি কিছু তাদের মধ্যে তৈরি হচ্ছে বা কিছু, আমরা কতটা সেফটি বা কিছু, এই ব্যাপারটা আমার জানার ইচ্ছা। মানে করোনা যার হয়ে যাচ্ছে, আফটার করোনা আমাদের শরীরটা কিভাবে করোনাকে প্রতিহত করতে পারে, কতটা মজবুত হলাম কতদিন, আমরা। হ্যাঁ বা কতদিন আমরা এটা আমাদের শরীরে থাকছে বা কিছু, সেটাই। দেখুন, এটা নিয়ে স্টাডি 2-3টে আছে এবং হুও পরিষ্কারভাবে বলেছে যদি আপনার একবার কোভিড হয় তার থেকে কিন্তু 6 মাস পরে 6 মাস অবধি দেখা গেছে একটা লোক কিন্তু প্রোটেক্টেড থাকে। কিন্তু আমাদের ভারতবর্ষের সমস্ত আইসিএমআর বলুন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন, তাদের কিন্তু পরিষ্কার ডিরেক্টিভ আছে, আপনি যদি ভ্যাকসিন না নিয়ে থাকেন আর আপনার যদি কোভিড হয় বা ভ্যাকসিন নিয়ে থাকেন একটা ডোজ এবং কোভিড হয়েছে, আপনাকে কিন্তু দ্বিতীয় ডোজটা 84 দিন পরে নিতে হবে। যবে আপনি সেরে গেলেন সেই দিন থেকে 84 দিন পরে আপনাকে কিন্তু দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে আপনার প্রশ্নের উত্তর এটাই, প্রায় হু বলেছে 6 মাস, ল্যান্সেট দুটো স্টাডিতে দেখিয়েছে 10 মাস, কিন্তু এটা স্টাডিতে তাদের দেশে কিছু লোকের উপর করা হয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু এটা। তার মানে এই না যে আপনি ভ্যাকসিনেশনটা 6 মাস বা 10 মাস পিছিয়ে দেবেন। এটা মানে আপনাকে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। ভ্যাকসিন নিয়ে নিতে হবে। আমরা এবারে চলে আসব ভ্যাকসিনের কথাতে। তবে একটা কথা বলি, আপনারা রয়েছেন, আপনারা ফোন করুন। এই সময়টায় না, এই যে তৃতীয় ঢেউ আসবে, এই সময়টায় আমাদের কিন্তু যেটা করতে হবে, সতর্কতাটা বাড়িয়ে দিতে হবে। কি কি করতে হবে ডক্টর বিশ্বাস? হ্যাঁ, সতর্কতাটা তো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার প্রায় আমরা রোজই বলি, আজকেও বলবো। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো ওয়েভকে আটকানোর জন্য। থার্ড ওয়েভ তো তার মধ্যে আছে। এবার এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে SMS যেটা আমরা বলি, মাস, ডিস্টেন্স আর স্পেসিং, এই তিনটে তো আমাদের রাখতেই হবে মাথায়। কিন্তু তার সাথে যে দৈনন্দিন জীবনে যে আমরা কাজগুলো করি, ধরুন আমরা বাইরে থেকে এলাম, এসে আমরা যদি একটু গার্গেল করি, আমরা যদি একটু নেজাল রুশিং করি, সেটা একটা অ্যাডিশন প্রোটেকশন হতে পারে। আমরা যে মাস্ক, আমরা যে জামাকাপড় পরছি বাইরে এবং বাড়িতে এসে ঢুকছি, আমরা একটা বিন বানালাম, যে বিনে আমরা ডিসইনফেক্টেন্ট করলাম। ডিসইনফেক্টেন্টের জন্য আগেরবারে আমি বলেছিলাম আপনি একটা সলিউশন বানান। আপনার যদি কম ডিসইনফেক্টেন্ট লাগে, 1 লিটার জলে 3 চামচ ব্লিচিং পাউডার দিন, সেটা আপনার একটা সাফিসিয়েন্ট ডিসইনফেক্টেন্ট হয়ে যায়। যদি আর একটু বেশি লাগে তাহলে 3.75 বা 1 গ্যালন জলে আপনি 3/4 কাপ ব্লিচিং পাউডার দিন, সেটা আপনার কাছে একটা সুন্দর ডিসইনফেক্টেন্ট হয়ে গেল। এতে আপনি আপনার জামা কাপড় বা মাস্কগুলোকে 10 মিনিটের মতো চুবিয়ে রাখুন। চুবিয়ে রাখলে এগুলো ডিসইনফেক্টেন্ট হয়ে গেল। তারপরে আমরা এগুলোকে পরে ভবিষ্যতে কাচতে দিলাম। তারপরে আমরা এই যে মিউকরমাইকোসিস শুনেছি, মিউকরমাইকোসিসের জন্য আমরা মনে রাখবো যে আমরা ডাস্টবিনটাকে খালি নাক মুখে হ্যান্ডেল করব না, ডাস্টবিনটাকে আমরা মাস্ক পরে হ্যান্ডেল করব। কেননা স্পেশালি তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল বা অন্য কোনো রোগ আছে, যাদের ইমিউনিটি কমে গেছে, এরকম লোকেরা কিন্তু এটা ফলো করবেন। আর আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের ডেট যখনই আসবে গিয়ে আগে ভ্যাকসিন নেবেন। আমাদের দেশে আজকে গতকালের কথা, গত 24 ঘন্টায় 60,753 জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 97,743 জন, মারা গেছেন 1,647 জন, আর অ্যাক্টিভ কেস অর্থাৎ
অ্যাক্টিভ রোগীর সংখ্যা হচ্ছে 7,60,019 জন। সুতরাং আমরা যদি বলি আজ থেকে ঠিক 1 মাস আগে যে রেশিওটা আমরা পেয়েছিলাম সেকেন্ড ওয়েভের, এটা কিন্তু সেই তুলনায় কিছুই নয়। না। কিন্তু তারপরেও এই যে 60,000 জন, এটাকে কিন্তু আমাদের কমিয়ে আনতে হবে। হ্যাঁ, কিন্তু যদি আমরা না চেষ্টাটা করি তাহলে কিন্তু এই থার্ড ওয়েভে এই সংখ্যাটা দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ কোনো সময় লাগবে না এটা বাড়তে, কোনো সময় লাগবে না। এবং এই আমাদের স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু অতটা মজবুত নয় যে একসাথে 1 লক্ষ মানুষের চিকিৎসা হবে। না, তখন যে হাহাকারটা দিল্লিতে আমরা টিভিতে দেখেছিলাম অক্সিজেনের জন্য, সেরকম হতে পারে। সেটার জন্য আমাদের সবার আগে যেটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখনই মানে অসচেতন হব না। এখনও কিন্তু সময় আছে থার্ড ওয়েভ আসার, এবং থার্ড ওয়েভ কিন্তু আসবে। আমার যেটা আপনার কাছে প্রশ্ন, আমরা বারবারই আলোচনা করি করোনা ফ্যাটাল কেস কেন হচ্ছে, কাদের হচ্ছে? একটু কি যারা নেগলিজেন্সি দেখাচ্ছেন প্রথম দিকে, করোনা আক্রান্ত হওয়ার পরে প্রথম দিকে হয়তো গুরুত্ব দেননি, তাদের ক্ষেত্রে কি ফ্যাটাল কেসটা বেশি হচ্ছে? হ্যাঁ, এটা তো একটা আছে। এই যে স্টাডিটা আমি আপনাকে একটু আগে বললাম, সিএনসি ভেলোরের স্টাডি, এতে 8,991 জনকে নেওয়া হয়েছে। এটা ধরা হচ্ছে 93.4% ওদের টোটাল ক্যাপাসিটি। বাকি পার্সেন্ট মানে এই 6%-এর মধ্যে দেখা গেছে যে বাকি 6% দেখা যাচ্ছে যারা ভ্যাকসিন নেয়নি, তাদের হসপিটালাইজেশন রেট কিন্তু 4 গুণ, মানে প্রায় 400টা লোক ওদের মধ্যে, বাকি এই 1,000-1,500-এর মধ্যে 400টা লোকের কিন্তু হসপিটালাইজেশন করতে হয়েছে। তার মধ্যে 2টো ফ্যাটালিটি রেট আছে। বুঝতে পারছেন তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট? তো ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ভ্যাকসিনেশনটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় এসে দাঁড়িয়েছে। ভ্যাকসিনেশনটা কিন্তু আমাদের নিতে হবে। মানে আমাদের ভারতবর্ষে যে সংখ্যার রোগী আক্রান্ত হয়েছেন টোটাল, ইন টোটাল, সেটি হচ্ছে 2,98,23,546 জন টোটাল। আচ্ছা, তার মধ্যে সুস্থ হয়েছেন 2,86,78,390। যদি আমি দেখি তাহলে আক্রান্ত এবং সুস্থতার হারের মধ্যে কিন্তু গ্যাপটা অনেক কম, মানে ম্যাক্সিমাম মানুষই সুস্থ হয়ে গেছেন। কিন্তু মারা গেছেন হচ্ছে 3,85,137 জন টোটাল। টোটাল কথা বলছি, ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ মিলিয়ে। তো সুতরাং আমাদের দেখার দিক দিয়ে বলতে গেলে বলতে হয় যে কোভিড কিন্তু যে অনেক মানুষ মরে যাবেন এমনটা নয়, কিন্তু যখন মৃত্যুটা শুরু হবে চিকিৎসার অভাবে, মূলত হচ্ছে চিকিৎসার অভাবে। তার কারণ স্বাস্থ্যকর্মী এত নেই, স্বাস্থ্য পরিষেবাও এত নেই। যদি একসাথে কেসগুলো 10 লক্ষ মানুষ একদিনে আক্রান্ত হলে সেই রোগীকে পরিষেবা দেওয়ার মতো চিকিৎসা ব্যবস্থা ভারতবর্ষে নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের চেষ্টা থাকবে আমরা আক্রান্ত হব না। একদম, এটা হচ্ছে আমার চেষ্টা। আমি ব্যক্তিগতভাবে বলি ডক্টর বিশ্বাস, আমি কিন্তু ওই চেষ্টাতে রয়েছে, আমি আক্রান্ত হব না। এটাই তো বেস্ট পলিসি। একদম, আমি আক্রান্ত হলাম, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সব সময় তাই। একদম, কারণ আমি আক্রান্ত হলাম, তারপরে চিকিৎসা করলাম, তারপরে সুস্থ হলাম, এটা আমার প্রসেস না। আমি প্রসেস হচ্ছে আমি আক্রান্ত হবই না। তাহলে যদি আমি না আক্রান্ত হই তাহলে আমি স্বাস্থ্য পরিষেবার চাপ কমালাম। কারণ আজকে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের তো ছুটি নেই, আপনাদের তো ছুটি নেই, কিছু নেই, এবং বাড়িতে বসেও টেলিমেডিসিনের গল্প থাকছে। সুতরাং একটা অসম্ভব অসহনীয় পরিস্থিতি। এই পরিস্থিতিতে চলতে দিতে পারে না। কিন্তু এবারে চলে আসে তৃতীয় ঢেউয়ে, বাচ্চাদের বলা হচ্ছে যে বাচ্চারা কতটা এফেক্টেড হবেন। বাচ্চারা এবং আমাদের যাদের হয়নি তারা নাকি বেশি প্রণ হয়ে রয়েছে। একটু যদি এই জায়গাটা আলোচনা করেন। একদম, কেন তার কারণ হচ্ছে বাচ্চা হচ্ছে একমাত্র পপুলেশন যারা এখনো এফেক্টেড হয়নি। আর কোভিড এখন অবধি যে ট্রেন্ড দেখাচ্ছে, প্রথমে ফার্স্ট ওয়েভে ছিল যে বয়স্ক লোকেদের তারা এফেক্ট করছিল, সেকেন্ড ওয়েভে দেখা গেল না একটু মিডিল এজ কম বয়স্ক লোকেদের এফেক্ট করছে, থার্ড ওয়েভে তাহলে আমাদের সেই অর্থে দেখতে গেলে বাচ্চারাই আছে যারা এখনো এফেক্টেড হয়নি, যারা আনএক্সপোজড। হ্যাঁ, এবং আরও সমস্যা হচ্ছে এদের জন্য কোনো ভ্যাকসিন অ্যালোটেড নেই। কোভিশিল্ড বা কোভ্যাক্সিন সবই এখন অবধি 18 বছরের ঊর্ধ্বের জন্যই পেটেন্টেড আছে, তার নিচে নেই, অতএব তাদেরকে দেওয়া যাবে না। অতএব এই গ্রুপটা তো অবশ্যই ভালনারেবল, ভীষণ ভালনারেবল। এবং এই বাচ্চারা কিন্তু আমাদের মতো অতটা বুঝবেও না, তারা কিন্তু ওই মানে আইসোলেশন করতেও পারবে না। অতএব বাচ্চাদের জন্য আমাদের তো ওভার কশাস হতেই হবে। 5 বছরের নিচে তো আমরা মাস্ক পরাতেও পারবো না, তাদের হাইপক্সিয়ার চান্স আছে। এবং 6 বছর থেকে 12 বছরের মধ্যে বাচ্চাগুলোকে আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা পারা যায় বাড়ির বাইরে না নিতে, লোকজনের মধ্যে না নিতে, যাতে তারা মাস্ক ছাড়াই চালিয়ে যেতে পারে। মানে এখন একটা এমন কঠিন পরিস্থিতি, ধরুন কারুর হয়তো হার্টের প্রবলেম, তার একটা ডাক্তার দেখানোর প্রসিডিয়ার রয়েছে। বিশেষ করে প্রেগনেন্ট যারা রয়েছেন সেই সমস্ত মায়েরা, সম্ভাব্য মা, তাদের প্রতি মাসে একবার করে ডাক্তার চেক আপের ব্যবহার রয়েছে। ছোট বাচ্চারও মাসে একবার করে ডক্টর চেক আপ প্রয়োজন, তার ভ্যাকসিনেশন আছে, অন্যান্য ভ্যাকসিনেশন রয়েছে। তো আমরা কেউ বেরোতে পাচ্ছি না।
সুতরাং যার ফলে এইটা তো চলতে দিতে পাওয়া যায় না। তার এবার যাদের ডাক্তার দেখানোর প্রয়োজন আছে তারা কি করবে, দেখুন বিশেষ করে প্রেগন্যান্ট ওমেনরা? প্রেগনেন্সিতে ডাক্তার তো তাদের দেখাতে হবে, কিছু করার নেই, এখন সেই তো আমরা আটকাতে পারবো না। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে প্রেগনেন্সিতে আলাদা করে আমার মনে হয় না প্রেগনেন্ট মায়েরা আলাদা করে বেশি প্রোন কোভিডের ভ্যাকসিন, কোভিডের জন্য। আর তারা যদি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করে তাহলে আমার মনে হয় ডাক্তার দেখানোটা কিন্তু সমস্যা নয়। আমার কাছে তো অনেক পেশেন্ট আসে, তাদের মধ্যে হয়তো নেগলিজিবলি কেউ এফেক্টেড হয়েছে যাতায়াতের জন্য। আমরা অনেক বেশি অসতর্ক হয়ে পড়ি বাড়িতে দৈনন্দিন কাজ করার সময়। বাড়িতে কাজের মাসিরা আসে, তাদেরকে আমরা আটকাতে পারছি? তারা তো মাস্ক ছাড়াই কাজ করে। আমরা সেইখানে সতর্ক হব, ডাক্তারদের কাছে যাবেন, প্রপার মাস্ক পরে যাবেন, হ্যান্ড স্যানিটাইজ করবেন। আমার মনে হয় এইটুকুটা করলে আমার মনে হয় না তারা আলাদা করে কোনো প্রোন হবে। ডাক্তার তো দেখাতেই হবে। আমি যেরকম আমার বাবা মায়ের ক্ষেত্রে বলেছি যে তুমি তো তাকে আটকাতে পারবে না, সে মাস্ক পরে তোমার বাড়িতে কাজ করতে পারবে না। সে কন্টিনিউয়াসলি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করবে, মাস্ক পরে রান্না করা বা যে যিনি ঘর মুছেন সম্ভব নয়। তো আমার বাড়িতে বৃদ্ধ বাবা মাকে আমি বলেছি তোমরা মাস্ক পরে নেবে, তোমার বাড়িতে যখন ডোরবেল বাজবে তুমি মাস্ক পরে দরজাটা খুলবে, এবং যতক্ষণ সে থাকবে তুমি মাস্ক পরে নিলে। এবার সে চলে গেল, তোমরা স্নান করে একবারে ঘরে ঢুকলে, তাতে কি হবে, অ্যাটলিস্ট তুমি সংক্রমণের হারটাকে বন্ধ করতে পারবে, সংক্রমিত হবার থেকে তুমি নিজেকে দূরে রাখতে পারবে। তো আপাতত সেভাবেই তারা চলছেন। আমি জানি না এটা সবাই করছেন কিনা, সবাই করলে তাহলে আমরা আটকাতে পারবো। সরকার তো বলছে যে আপনারা বাড়িতেও মাস্ক পরুন, অনেকের পক্ষে সম্ভব হয় না, কিন্তু এই সব ক্ষেত্রে তো অবশ্যই দরকার। বাড়িতে বাইরের লোক যখন এসে কাজ করছে তখন আপনাদের কিন্তু মাস্ক পরতে হবে। তাদের সামনে বসে খাবেন না, তারা যখন খেয়ে যাবে তাদের পর আপনারা নিজেরা স্নান করে স্যানিটাইজ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবেন। এটাই হওয়া উচিত আর কি। মানে আপনার সুরক্ষা কিন্তু আপনার হাতে, আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন সেটা আপনার হাতে। তবে হ্যাঁ, ভ্যাকসিনেশন সকলের জন্য। আপনি বলছিলেন যে ভ্যাকসিন নিতে পারবেন না, সেই আলোচনা আমরা আরেকবার কি করবো, যারা আপনি বললেন সবাই ভ্যাকসিন নিতে পারবে। ভ্যাকসিন ওই তো সবাই, এটা তো বারবার বলা হচ্ছে ভ্যাকসিন সবাই নিতে পারবে, শুধু যাদের ভ্যাকসিন কম্পোনেন্টগুলো, কারণ ভ্যাকসিন এটা 4-5টা ভ্যাকসিনের মতো, তাতে আপনার পলিসরবেট 80 আছে, ইথানল আছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল আছে, নর্মালি যেগুলোতে মানুষের মানে অ্যালার্জিক রিয়াকশন হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যাকসিনের তলাতে লেখাই থাকে এই সব কম্পোনেন্টের, মানে আগে যারা ধরুন ভ্যাকসিন নিয়েছে এবং তাতে যাদের ধরুন অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়েছে, এদের ছাড়া কিন্তু ভ্যাকসিন প্রায় সবাই নিতে পারে। এরা ভ্যাকসিনটা নেবে না, তাদেরকে কিন্তু ডাক্তার দেখাতে হবে। তারা যদি সেই ডাক্তারবাবু যদি মনে করেন যে না ইনি ভ্যাকসিন নিতে পারেন, সেই ক্ষেত্রে এগোনো যাবে, না হলে কিন্তু মানে তারা ভ্যাকসিনটা নিতে পারবেন না। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এখনও অবধি ভ্যাকসিন ট্রায়ালে তারা ইনক্লুডেড ছিল না, সেই জন্য এখনও অবধি প্রেগনেন্ট ওমেনদের জন্য, এখনও প্রেগনেন্ট মায়েদের জন্য এখনও কিন্তু আমরা ভ্যাকসিনেশনটা চালু করিনি। আপনার ল্যাকটেটিং মাদাররা ভ্যাকসিন নিতে পারবে। আর যেটা বলা হচ্ছে যে অ্যাকিউট আপনার যে ধরুন ফিব্রাইল রিয়াকশান বা অ্যাকিউট ফিব্রাইল ইলনেস যাদের হয়েছিল, মানে ধরুন যে কোনো একটা কারণ, ধরুন তার ম্যালেরিয়া হয়েছিল বা টাইফয়েড হয়েছে, তারা সবেমাত্র হসপিটাল থেকে রিলিজড হয়েছে, এই রকম পেশেন্টরা কিন্তু মিনিমাম 28 দিন, বলা হচ্ছে 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য। আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ক্লোরোকুইন বা কর্টিকোস্টেরয়েড, এই দুটো গ্রুপের ভ্যাকসিন যারা নেন তারা যদি একটু এটাকে উইথহেল্ড করতে পারেন কিছুদিনের জন্য ভ্যাকসিনটা নেওয়ার আগে, তাহলে ভালো হয়। কারণ এরা কিন্তু ভ্যাকসিন থেকে ইমিউনিটিটা ডেভেলপ করার জন্য অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হ্যাঁ বলছি, আমি রায়গঞ্জ থেকে বলছি। নাম কি? মুক্তি দে। বলুন। যারা প্রেগন্যান্সি আছে তারা কি কোভিড ভ্যাকসিন নিতে পারবে? একটু আগেই বললাম, হ্যাঁ এখনও অবধি আমরা সেই গ্রিন সিগন্যালটা সরকারের কাছ থেকে পাইনি, কিন্তু এটা আপনাকে বলতে পারি ইউএসএতে সিডিসি কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে মডার্না আর ওদের ফাইজারের ভ্যাকসিন কিন্তু অলরেডি তারা প্রেগনেন্ট ওমেনদের জন্য মানে প্রেগনেন্ট মায়েদের জন্য ছেড়ে দিয়েছে। আমাদের কিন্তু এখনও অবধি অ্যাপ্রুভালটা আসেনি, তবে খুব তাড়াতাড়ি আমার মনে হয় 1-2 মাসের মধ্যেই কিন্তু এই অ্যাপ্রুভালটা এসে যাবে আমাদের দেশেও। আমাদের না এই রেশিওটা কিন্তু আস্তে আস্তে কমছে, মৃত্যুর হার কমছে, আক্রান্তের হার কমছে, সুস্থতার হার বাড়ছে। সুতরাং আমরা আশার থেকে সরে যাব না, যেটা আমরা আশাবাদী হব না তা নয়, কিন্তু এখান থেকে ডক্টর বিশ্বাসও বলছেন, আমিও বলছি
ঝাঁপিয়ে পড়বো না। লকডাউন শিথিল হয়ে গেল, লকডাউন উঠে গেল, আমি বাজারে ঝাঁপিয়ে পড়বো না, সব কিছু কিনে ফেলবো না একবারে, কেননা আমাকে এখন সতর্ক থাকতে হবে। কারণ করোনা কিন্তু অপেক্ষা করে আছে কবে লকডাউন উঠবে বলে, কারণ করোনাও বুঝে গেছে লকডাউনে ঘরবন্দি মানুষ। করোনা তো বাঁচতে চাইছে, করোনা তো বাঁচতে চাইছে, করোনা তো আমাদের চাইছে। মধ্যে থাকতে চাইছে, সে তো যেতে একদম। চাইছে না। এবং করোনাও অপেক্ষা করে আছে কবে লকডাউন উঠবে আর কবে পিলপিল করে লোক বেরোবে, আবারও আক্রান্ত করবে। তো আমরা কিন্তু পারবো নিজেদেরকে সতর্ক রাখতে। আমি বিশেষ করে সমস্ত মানুষের কাছে একটাই অ্যাপিল করব যে লকডাউন উঠলো মানেই আমরা সবাই একসাথে বেরিয়ে পড়বো না, প্রয়োজনে বেরোবো, অপ্রয়োজনে মোটে বাড়ির থেকে বেরোবো না। কারণ বাড়ি এখন আমাদের কাছে সব থেকে সেফ, যদি আমরা সবাই বাড়িতে থাকতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যিনি বাড়ি থেকে বেরোচ্ছেন তাকে সতর্ক বেশি হতে হবে, যারা বাড়িতে রয়েছেন তাদের থেকেও কিন্তু যিনি বাইরে বেরোচ্ছেন, সাপোজ আমার বাড়িতে আমি একমাত্র বাইরে বেরোচ্ছি, সো আমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তো যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তারা সতর্ক থাকুন, ফিরে গিয়ে একদম অচ্ছুত হয়ে বাথরুমে ঢুকে যান। নমস্কার, কে রয়েছেন? বর্ণনগর থেকে ছন্দা রায়। আরেকবার বলবেন প্লিজ। বর্ণনগর থেকে ছন্দা রায়। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি, আমার অনেক আগে এমনি মুসুর ডাল বা চিংড়ি মাছ খেলে না অ্যালার্জি হতো, মানে একটু লাল লাল হয়ে যেত গায়ে, একটু বেরোতো, লাল টাইপের বেরোতো। এটা একদমই এখন হয় না। আমি খাই একটু চিংড়ি মাছ বা মুসুর ডাল, তখন কমিয়ে দিয়েছিলাম, এখন হয় না বলে খাই, এটা এখন হয় না। তো আমি কি ভ্যাকসিন নিতে পারবো? দেখুন, এটা তো আপনার এর আগে কি কোনো ভ্যাকসিন নিতে গিয়ে খুব বেশি অ্যালার্জিক রিয়াকশন বা হসপিটালাইজেশন হতে হয়েছিল? উনি আর নেই আমাদের সঙ্গে। যাই হোক, যদি এটা না হয়, না উনি বললেন ওনার একসময় মানে অ্যালার্জি হতো চিংড়ি মাছ খেলে, এখন উনি মাঝে মাঝে খান, কিছু হয় না। হ্যাঁ, এটা তো পরিষ্কার বলা যায় যে মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন যাদের আছে বা মাইল্ড অ্যাটোপিক যারা, তাদের ক্ষেত্রে কোনোভাবেই কোভিড ভ্যাকসিনেশন কন্ট্রাইন্ডিকেটেড নয়, আপনি কিন্তু অবশ্যই নেবেন। যাদের অ্যালার্জিটা সিভিয়ার হয়েছে, হসপিটালে এমন হয় না, একটা ওষুধ খেয়ে ফেললাম, কিছুক্ষণ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, আমি আর পাচ্ছি না, আমাকে হসপিটালে ভর্তি হতে হলো, তাদের জন্য স্পেশালি সেটা যে ভ্যাকসিন থেকে হয়ে থাকে। হ্যাঁ স্পেশালি হয়েছে, ভ্যাকসিন থেকে হয়ে থাকে। আমার যদি ভ্যাকসিন আগের বার নিয়ে, যেমন র্যাবিস ভ্যাকসিন অনেককে নিতে হয়, কুকুরে কামড়ে দিয়েছে, বা ধরুন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলাম, এইসব ভ্যাকসিন নিতে গিয়ে যদি আমাদের দেখা যায় আমার সারা শরীরে গায়ে চাকা চাকা দাগ উঠেছে, শ্বাসকষ্ট হচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, হসপিটালে ভর্তি হতে হয়েছে, এইগুলো হচ্ছে ইন্ডিকেশন যে আপনার ওই ভ্যাকসিনের কম্পোনেন্টগুলোতে অ্যানাফাইলেটিক রিয়াকশন হয়েছে, তারাই নেবেন না। এবং তারা বলবেন ডাক্তারকে যে আমি নিতে পারবো, তারা জেনে নেবেন, তারা গিয়ে বলবে, তারা গিয়ে জানাবেন, তারা গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাবেন, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের ভ্যাকসিন দেওয়ার পরে আমাদেরকে কিন্তু বসিয়ে রাখা হয় 30 মিনিটস। হ্যাঁ, মিনিমাম আধ ঘন্টা কিন্তু বসিয়ে রেখে তারপরে আমাদেরকে ছাড়া হয় নির্দেশ বলি দিয়ে। নমস্কার, কে রয়েছেন? আমি ফুলবাগান থেকে বলছি। নামটা? আমার নাম হচ্ছে রমা ব্যানার্জি। বলুন। হ্যাঁ, বলছি যে আমি এই কোভিড থেকে উঠলাম, আজকে আমার হচ্ছে 20 দিন হয়ে গেছে। তো আমার সেকেন্ড ডোজটা হচ্ছে 84 দিন বাদে, মানে আমি 7 এপ্রিল নিয়েছি, 6 জুন আমার 84 দিন। হ্যাঁ, তাহলে আমি কি এখন নিতে তো পারবো না? হ্যাঁ, আপনি তো বুঝতেই পারছেন, কারণ ওটা 84 দিন, আপনার 20 দিন হয়ে গেছে, মানে 64 দিন পরে, আজ থেকে 64 দিন পরে আপনি ভ্যাকসিন নিতে পারেন। আর বলছি যে আফটার কোভিড কিরম ভাবে থাকতে হয়? 20 দিন আগে আপনি কোভিড থেকে, মানে জাস্ট 20 দিন হয়েছে কোভিড সেরেছে? না, কোভিড থেকে কালকে আমার 20 ডেজ হয়েছে নেগেটিভ। আজকে 20 ডেজ, আজকে 20তম দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা নিয়ে কোনো কনফিউশনে যদি আপনি থাকে, তাও আপনি জেনে নিন, ক্লিনিক্যাল রিকভারি হয়ে যাওয়ার পরে 84 দিন, ক্লিনিক্যাল রিকভারি হওয়ার পরে, আপনি নেগেটিভ নয়, কি নেগেটিভের আমাদের কাম্য নয়, আমরা নেগেটিভ করার কথা বলি না। ভ্যাকসিন মানে ভ্যাকসিন নেওয়ার আগে কোনো নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই। আপনার যদি কোভিড হয়ে থাকে এবং সেই কোভিডের সিমটমগুলো যেদিন আপনি শেষ দেখেছেন, মানে ক্লিনিক্যালি আপনি যেদিন রিকভার হয়েছেন সেই দিন থেকে 84 দিন পরে বা 3 মাস পরে আপনি দ্বিতীয় ডোজ ভ্যাকসিনটা নেবেন। মানে আপনার ক্লিনিক্যালি বলতে আপনার উপসর্গগুলো সব চলে গেল, মানে দেখা গেল যে আপনার স্বাদ ছিল না, স্বাদ ফিরে এলো, গন্ধ ছিল না, গন্ধ ফিরে এলো, আপনি শরীরটা অনেক চাঙ্গা অনুভব করছেন, জ্বর আসছে না, কিংবা লুজ মোশনটা বন্ধ হয়ে গেল, এই যে পুরো ব্যাপারটা সেই দিন থেকে আমার 84 দিন। কিন্তু এখন এই যে 20 দিন, আমি একটু প্রশ্নটা করি, অনেকেই কোভিড রিকভার করেছেন, কি ধরনের খাওয়া দাওয়া করবেন, কি ধরনের লাইফস্টাইল নেবেন তারা? আমি আগের সপ্তাহে এই কথাটা নিয়ে বলেছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট। অনেকে তো কোভিড
পোস্ট কোভিড সিমটমগুলো হচ্ছে লং কোভিড যেগুলো বলছি। অতএব কোভিডের পরেও পোস্ট কোভিড ফেজটাও কিন্তু কোভিডের মতোই ভীষণ ইম্পর্ট্যান্ট। এই সময় কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করব, আমরা রেগুলারলি এক্সারসাইজ করব, তার মধ্যে লং ওয়াক থাকবে যেটা আমাদের শরীরের স্ট্রেংথ বাড়াবে, শর্ট ব্রিস্ক ওয়াক থাকবে যেটা আমাদের লাং ক্যাপাসিটি বাড়াবে, আমরা তার সাথে ব্রিদিং এক্সারসাইজ করব, ডিপ ব্রিদিং এক্সারসাইজ যেটা আমাদের ফার্দার লাং ক্যাপাসিটি বাড়াবে, এবং আমরা সুষম সহজপাচ্য খাবার খাবো। আমি বারবার আগের বেশ কবার আমি বলেছি ইনফ্লামেটরি খাবারগুলোকে বর্জন করব, মানে ছেড়ে উঠলাম তারপরে একেবারে ডিপ ফ্রাইড ফুড, তেল মশলা ভাজা, একদম অর্ডার করে নিয়ে চলে এলাম, এইগুলো কিন্তু করা যাবে না। আপনাকে কিন্তু ইজিলি ডাইজেস্টিবল হাইলি প্রোটিনিশিয়াস খাবারগুলো খেলে ভালো হয়। প্লাস ইনফ্লামেটরি খাবারগুলো আপনি বর্জন করুন, যেগুলো বলছি চিনি, ময়দা ইত্যাদি, আপনি এইগুলো অ্যাভয়েড করুন, ডিপ ফ্রাইড ফুড অ্যাভয়েড করুন, এবং চেষ্টা করুন অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোকে নিজের খাবারের মধ্যে ইনক্লুডেড করা। আগেরবারও বলেছিলাম যে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলো বেশিরভাগই যেগুলো আমরা গ্রিন লিফি ভেজিটেবল মানে সবুজ পাতাদার খাবারগুলো যেগুলো থাকে সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ। তাছাড়া আপনি মাছ খাবেন, মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট, ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। বাদাম খাবেন, তাতেও আপনার ফ্যাটি অ্যাসিড থাকে, সেটা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। চা থাকে, এই গ্রিন টিতে ইজিসিজি বলে একটা পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা খুব ভালো। তারপরে আপনি হলুদ খেতে পারেন, হলুদে কারকিউমিন বলে একটা সুন্দর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আপনার গোলমরিচের গুঁড়ো একটু খেতে পারেন, তাতে পাইপারিজিন থাকে। আপনার চকলেটও বলেছিলাম আগেরবার, ফ্লেভানয়েড থাকে। তো এইগুলো হেভি, মানে এগুলো খুব ভালো অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, এইগুলো কিন্তু আপনি খেতে পারেন, কোনোটাই বেশি নয়, সুষম মাত্রায় খাবেন। আমার মনে হয় ভালো থাকাটা উইদিন মি, একদম আমার মধ্যেই রয়েছে আমি কিভাবে চলবো। কারণ তো করোনার পরে ইচ্ছে করবে হয়তো একটু বিরিয়ানি অর্ডার করি, একটু ফ্রাইড রাইস অর্ডার করি, কিন্তু আপাতত 1-1.5 মাস সেগুলো থেকে বিরত থাকুন। দেখুন না, তাতে আপনার ওয়েটটাও ম্যানেজ হয়ে যাবে, আপনার স্কিন ভালো হয়ে যাবে। কারণ আপনি যখনই এই সহজপাচ্য খাবার খাবেন আপনার বডি সিস্টেমটা খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে একটু বলতে চাই, আমি হাই প্রোটিনিশিয়াস বললাম, অনেকে আবার হয়তো মিসটেকেন করে। হাই প্রোটিনিশিয়াস মানে কিন্তু রেড মিট নয়। হাই প্রোটিনিশিয়াস মানে কিন্তু প্রমাণিত যে বেস্ট ওয়ে অফ মানে বুস্টিং ইমিউনিটি হচ্ছে ডাল, মানে মুসুরি ডাল হোক, মুগ ডাল হোক, ছোলার ডাল হোক, যে ডালই হোক, ডালটা কিন্তু বেস্ট, ইজিলি ডাইজেস্টেবল এবং গুড সোর্স অফ প্রোটিন। এতেই কিন্তু সাফিসিয়েন্ট আপনি আপনার ইমিউনিটি বুস্ট করতে পারবেন। সোয়া চাঙ্ক নিতে পারে ইজিলি। ভেজ সোর্স অফ প্রোটিন কিন্তু মোটামুটি ভালো সোর্স অফ প্রোটিন। ডিম হয়তো একটা নিতে পারি, কিন্তু অনেকেই আছেন একদিনে 4-5টা করে ডিম নিচ্ছে। এগুলো বললে অনেকে হয়তো মানে শুরু করে দিল একদম খাওয়া দাওয়া, ওটা নয়। হাই প্রোটিনিশিয়াস মানে ইজিলি ডাইজেস্টেবল হতে হবে। আমাদের অনুষ্ঠানের একদম শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি। করোনা সতর্কতা, আমরা ভেবেছিলাম যে করোনা সতর্কতা ঠিক আছে, অনুষ্ঠান হয়তো একটু কমে যাবে, বাট যেভাবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আমরা করছি, আগামী দিনটা হয়তো এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠান দেখতে থাকবেন। তবে আমাদের ডক্টর সৌমেন বিশ্বাস আজকে এসেছিলেন। অন্যান্য ধরুন এই মুহূর্তে আপনার কাছে হয়তো একটা সার্জারির প্রয়োজন আছে, হয়তো কারণ নাকের বা কানের, তো আপনি কি সেটাকে ডিলে করাবেন, ডিউ টু করোনা, নাকি না এই ধরনের সার্জারি যাদের করতে হবে তারা করিয়ে নেবেন? না, এখন ডিলে করানোর কোনো ব্যাপার নেই। আমরা কোভিড টেস্ট করিয়ে নিচ্ছি তাদের, এবং উইদিন 3 ডেজ আমরা ওটি করে নিচ্ছি। ওটি করা 3 ডেজের মধ্যে বিফোর আমরা কোভিড টেস্ট করিয়ে নেগেটিভ পেলে আমরা ওটি করে নিচ্ছি। তো এই যে ধরুন আপনারা টেস্ট করাতে গিয়ে অ্যাসিম্পটোমেটিক মানুষজন পেয়েছেন, যে তারা কিছুই ছিল না, অনেক পেয়েছি। তাদের কিছুই না, তাদেরকে আমরা যেদিন পজিটিভ পাই তার থেকে আমরা তাকে বলছি 17 দিন পরে এসে ভর্তি হতে। তো এই যে অ্যাসিম্পটোমেটিক সংখ্যা যদি বাড়ে তাহলে তো আশঙ্কা থেকেই যাচ্ছে। অ্যাসিম্পটোমেটিক সংখ্যা তো অবশ্যই বাড়বে, তার কারণ যে আপনি বললেন যে আমরা এতটা দেখলাম পার্সেন্টেজ, প্রায় 80 to 90% তো অ্যাসিম্পটোমেটিক, তারা তো থাকবে। একটাতে অ্যাসিম্পটোমেটিক বলেই তো এত তাড়াতাড়ি 18+কে রেকমেন্ডেশন করালো, কারণ এরাই ছড়াচ্ছে। মানে আমরা যারা ওয়ার্কিং ক্লাস, যারা ওয়ার্কিং করছি, তারা অ্যাসিম্পটোমেটিকও থাকছে, তারা ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এইদের ভ্যাকসিনটা ওই জন্য দরকার। সুতরাং ভ্যাকসিনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এখন, মানে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ভ্যাকসিনেশন। তুমি ভ্যাকসিন নিয়ে নাও, তুমি সুস্থ থাকবে, কিন্তু তাই বলে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার থেকে সরলে চলবে না। তো লাস্ট টাইম একবার রিপিট করে দিন কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। হ্যাঁ, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা আমরা সবসময় ফোনে শুনছি, আমরা বিরক্ত হচ্ছি, কিন্তু আমরা মানছি না হয়তো। ব্যাপারটা হচ্ছে আপনি বেরোবেন, যখন বেরোবেন 2 ফুটের দূরত্ব রাখবেন, বা মানে 2 ফুট না, আমি ভুল বললাম, 2 গজ। 2 গজের দূরত্ব রাখবেন।
আপনি মাস্ক পরবেন, ফ্রিকুয়েন্টলি হ্যান্ড স্যানিটাইজ করবেন, বাড়ি এসে নিজের নেজাল ওয়াশ করবেন, মাউথ ওয়াশ করবেন, একটু গার্গেল করবেন। তাছাড়া আপনি অযথা বাড়ির বাইরে বেরোবেন না, আর যতটা তাড়াতাড়ি সম্ভব বাই হুকস অর ক্রুক আপনি নিজের ভ্যাকসিনেশন করান। টিকাকরণটা এখন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা important। সরকার যেভাবে তৎপর হয়েছেন আমাদেরও তৎপর হতে হবে, গ্রামগঞ্জে পৌঁছতে হবে টিকাকরণের উপকারিতাটাকে, তা নাহলে গ্রামের মানুষরা কিন্তু বড্ড নিষ্প্রিয় হয়ে রয়েছেন। ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাসকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।